ফাইভ না? চ্যাপ্টার 5 শুরু করছিলাম। চ্যাপ্টারের নাম হলো ডিটারমিনেশন অফ ফরওয়ার্ড এন্ড ফিউচার প্রাইসেস। ডিটারমিনেশন অফ ফরওয়ার্ড এন্ড ফিউচার প্রাইসেস, চ্যাপ্টার 5। ফিনান্সিয়াল ডেরিভেটিভস, চ্যাপ্টার 5। স্যার চ্যাপ্টার 2 এর 3 নাম্বারটা একটু লাস্টের দিক দিয়ে বুঝিয়ে দিন তো। আমি আসতেছি, এসে ভাবছি। ঠিক আছে। কি হয়? আচ্ছা, যেটা বলছিলাম, চ্যাপ্টার 5 নম্বরে বাড়ির কাজ দিয়েছিলাম যেগুলো, আহ কোনোটা কি প্র্যাকটিস করছিলা? কেউ কি কোনোটা প্র্যাকটিস করছিলা? জি স্যার, করছি। আচ্ছা, কনফিউশন কি আছে? স্যার 5.4 পর্যন্ত। 5.4 পর্যন্ত প্র্যাকটিস করছো? তাতে জি সমস্যা স্যার। হয়েছে? না সমস্যা স্যার, হয়েছে? 5.4 পর্যন্ত এক্সাম্পলে প্রবলেম হয় না। আমি 5.9টা করে দিচ্ছি, সবাই 5.9 দেখো। 5.9 কি কেউ করছো? জি এটা স্যার, হলো করছি। প্রবলেম। প্রবলেম 5.9। প্রবলেম 5.9 দেখো। 5.9 হলো a 1 year long forward contract on a non-dividend paying stock. a 1 year long forward contract, খেয়াল করো ভাষাটা। a 1 year long forward contract on a non-dividend paying stock is entered into when the stock price is $40 and the risk-free rate of interest is 10% per annum with continuous compounding. তার মানে স্টকের যে বর্তমান মূল্য সেটা দেওয়া আছে 40 টাকা, আর ডিভিডেন্ড দেয় না, নন ডিভিডেন্ড পেইং, আর 1 year ফরওয়ার্ড কন্ট্রাক্ট, 1 বছর মেয়াদি ফরওয়ার্ড কন্ট্রাক্ট। দ্য রিস্ক ফ্রি রেট অফ ইন্টারেস্ট ইজ 10%, উইথ 10% পার অ্যানাম উইথ কন্টিনিউয়াস কম্পাউন্ডিং। ঠিক আছে, ডিসকাউন্টিং রেট জিরো রেট, সেটা 10% দেওয়া আছে বছরে। হোয়াট আর দ্য ফরওয়ার্ড প্রাইস অ্যান্ড দ্য ইনিশিয়াল ভ্যালু অফ দ্য ফরওয়ার্ড কন্ট্রাক্ট। জিজ্ঞেস করছে হোয়াট আর দ্য ফরওয়ার্ড প্রাইস, ফরওয়ার্ড প্রাইসটা কত সেটা বের করতে বলছে। আর জিজ্ঞেস করেছে এ নাম্বারে যে অ্যান্ড দ্য ইনিশিয়াল ভ্যালু অফ দ্য ফরওয়ার্ড কন্ট্রাক্ট। তাহলে এ নাম্বারে আমাকে বের করতে বলছে ফরওয়ার্ড প্রাইস। ফরওয়ার্ড প্রাইস বের করার ফর্মুলা তো তোমরা জানো। ফরওয়ার্ড প্রাইস সমান স্পট প্রাইস ইনটু ই টু দি পাওয়ার আর টি। তো স্পট প্রাইস আমি দেখলাম কত দেওয়া আছে। স্পট স্যার প্রাইস দেওয়া 40। আছে হলো 40। 40 ই টু দি পাওয়ার আর হলো 10%, না? জি আর স্যার, 10%, 10%। পয়েন্ট আর ওয়ান টাইম জিরো 1। ইন্টু টাইম হলো 1 বছর মানে 1। এইটা ক্যালকুলেশন করলে স্যার 44.21। 44.21। আচ্ছা, একটু দাঁড়াও, একটু হোল্ড করো। হইলো এই ফরওয়ার্ড প্রাইস এত ডলার, সবগুলো তো ডলার আছে। এখন আমরা ফরওয়ার্ড প্রাইসটা বের করলাম। ওরা একটা প্রশ্ন করছে ইনিশিয়াল ভ্যালু অফ ফরওয়ার্ড কন্ট্রাক্ট। দ্য ইনিশিয়াল ভ্যালু অফ কন্ট্রাক্ট ইজ জিরো। আচ্ছা, ভ্যালু বলতে সাধারণত প্রেজেন্ট ভ্যালুকে ইন্ডিকেট করে। এখন তোমাকে যদি বলে যে এই যে যে $40, এই $40 প্রেজেন্ট ভ্যালু কত, তুমি তো বলবা $40 প্রেজেন্ট ভ্যালু $40, তাহলে ইনিশিয়াল ভ্যালু কত আসবে? ইনিশিয়াল ভ্যালু তো জিরো আসবে। সেটা কিরকম দেখো, আমি দেখাচ্ছি। এই ইনিশিয়াল ভ্যালু অফ ফরওয়ার্ড কন্ট্রাক্ট, তাহলে আমার $40 তো আছে, এখান থেকে $40, $40 ই টু দি পাওয়ার মাইনাস আর টি, তাই তো? তো আমার $40 মাইনাস $40 ই টু দি দরজাটা পাওয়ার খোলো। মাইনাস 0.10, 10%, না? ইন্টু টি। টি টাইম। টাইম হলো তোমার
এখানে কিন্তু টাইম জিরো, কারণ আমি যখন ইয়েটা টাকাটা আমার মনে করো এখন আমার পকেট থেকে যদি আমি 10 টাকা বের করি, 10 টাকা বের করে বলি এই 10 টাকার প্রেজেন্ট ভ্যালু কত, তুমি বলবা 10 টাকা, ঠিক না? এখনকার ভ্যালু কত? 10 টাকা। তাহলে সেই ক্ষেত্রে আমি এটাকে যদি করি, দেখো ফরওয়ার্ড প্রাইস মাইনাস এটা মাথার উপরে হবে জিরো। কোন দিলে জিরো হবে? কোনো কিছুর উপরে জিরো থাকলে পরে সেটা মান স্যার জিরো কেন হইলো? টাইম। কারণ আমাকে বলছে 1 বছর পরে, হোয়াট আর দা ফরওয়ার্ড প্রাইস, 1 বছর পরের প্রাইস। তাহলে 1 বছরের পরের প্রাইস তো আমার এই 1 বছরের পরের প্রাইস তো এইটা। দাঁড়াও, একটু একটু কারেকশন আছে। 1 বছরের পরের প্রাইস তো এইটা, ই টু দি পাওয়ার 44.21 ই টু দি পাওয়ার মাইনাস আর টি। এখন এখন হবে, তাহলে এই টু দি পাওয়ার মাইনাস আর টি এখন মাইনাস 10%। হ্যাঁ, আর সময় হলো 1 বছর। আচ্ছা, 1 বছর। এটা ক্যালকুলেশন করলে এই যে এই 40, 40 না, এটা 44.1 ই টু দি পাওয়ার মাইনাস। আচ্ছা, এখন এইটারে ক্যালকুলেশন করলে দেখো 40 হয় কিনা। চুয়াল্লিশ জি পয়েন্ট স্যার ওয়ান আসছে 40 আসছে, শূন্য ই টু শূন্য দি পাওয়ার মাইনাস 0.10 ইন্টু 1, এটা 40 হয়েছে না? জি স্যার। তাহলে 40 বিয়োগ করলে জিরো হয় না? মানে এটা হলো জি স্যার। তাহলে এখানে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হলো ইনিশিয়াল ভ্যালু জিজ্ঞেস করলে ওটা জিরো বলে দিলে হবে, জিরো ইনিশিয়াল ভ্যালু। তাহলে ওরা আমাকে প্রশ্ন করছিল যে হোয়াট আর দা ফরওয়ার্ড প্রাইস, তো ফরওয়ার্ড প্রাইস আমরা ফর্মুলা দিয়ে বের করছিলাম, 44.21 হয়েছিল। তারপরে ওরা প্রশ্ন করছে এন্ড দ্য ইনিশিয়াল ভ্যালু অফ দ্য ফরওয়ার্ড কন্ট্রাক্ট, ইনিশিয়াল ভ্যালু কত ফরওয়ার্ড কন্ট্রাক্টের। তাহলে ফরওয়ার্ড কন্ট্রাক্টের ইনিশিয়াল ভ্যালু এখনকার ভ্যালু, যেটা 1 বছর পরের প্রাইস 44.21, ওইটার 1 বছর এখনকার ভ্যালু মানে 1 বছরে ডিসকাউন্টিং করে যদি আমি প্রেজেন্ট ভ্যালু বের করি তাহলে সেটা 40 হয়। তাহলে 40 থেকে 40 বিয়োগ করলে জিরো, এটা ইনিশিয়াল ভ্যালু জিরো। মোট কথা, এখন যদি কোনো টাকা বের করে বলে এই টাকাটার ভ্যালু কত, তুমি বলবা 10 টাকা, 10 টাকার ভ্যালু 10 টাকা, 5 টাকা ভ্যালু করবে 5 টাকা। আর ইনিশিয়াল ভ্যালু যদি, তাহলে তা সেক্ষেত্রে আমার 10 টাকা থেকে 10 টাকা বিয়োগ দিলে তো শূন্য হয়। ওই ওই থিঙ্কিং থেকে ওরা অঙ্কটা করে নাই, ওরা লিখছে দ্য ইনিশিয়াল ভ্যালু অফ দ্য ফরওয়ার্ড কন্ট্রাক্ট ইজ জিরো। মানে ফরওয়ার্ড প্রাইস বের করেছে 44.21, তারপরে ও লিখছে দ্য ইনিশিয়াল ভ্যালু অফ দ্য ফরওয়ার্ড কন্ট্রাক্ট ইজ জিরো। এবার বি নাম্বারে আসো। বি নাম্বার রিকোয়ারমেন্ট বলছে 6 মান্থ লেটার, 6 মাস পরে, দ্য প্রাইস অফ দ্য স্টক ইজ $45, স্টকের ভ্যালু হলো $45, and the risk-free interest rate is still 10%. What are the forward price? What are the forward price and the value of the forward contract? এখানে ওরা প্রশ্ন করেছে যে 6 মাস পরে যদি স্টকের দাম $45 হয়, আর রিস্ক ফ্রি রেট অফ ইন্টারেস্ট যদি আগেরটাই থাকে 10%ই থাকে, তাহলে হোয়াট আর দ্য ফরওয়ার্ড প্রাইস। এবার 6 মাসের ফরওয়ার্ড প্রাইস চাইছে এন্ড দ্য ভ্যালু অফ দ্য ফরওয়ার্ড কন্ট্রাক্ট, এবং ওই ফরওয়ার্ড কন্ট্রাক্টের ভ্যালু হচ্ছে এসে ফরওয়ার্ড প্রাইস আমাকে বের করতে হবে। আচ্ছা, আমাকে তোমরা বলো যে এই যে এটা ব্রাশ কি এখানে থাকবে? $45 যে দিছে, এই $45 কখনকার প্রাইস, এখনকার প্রাইস নাকি এখন থেকে 6 মাস পরের প্রাইস? তোমার সামনে কি নাই? বলো তো। স্যার এখনকার প্রাইস, হ্যাঁ, এখনকার প্রাইস। স্যার 6 মাস পরের প্রাইস এটা। 6 মাস পরের প্রাইস।
আচ্ছা, আবার আমি প্রশ্নটা পড়তেছি। কেউ কেউ এখনকার প্রাইস বলছে, 6 মান্থ লেটার, লেটার মানে তো পরে, 6 মাস পরে। 6 মান্থ লেটার, 6 মাস পরে, দ্য প্রাইস অফ দ্য স্টক ইজ 45। তাহলে 45 তো 6 মাস পরের প্রাইস। এরপরে বলতেছে যে তাহলে হোয়াট হোয়াট আর দ্য ফরওয়ার্ড প্রাইস এন্ড দ্য ভ্যালু অফ দ্য ফরওয়ার্ড, তাহলে ভ্যালু অফ দ্য ফরওয়ার্ড কন্ট্রাক্ট, ফরওয়ার্ড। আচ্ছা, ফরওয়ার্ড প্রাইসটাকে বের করি। তাহলে $45 ফরওয়ার্ড প্রাইস সমান স্পট প্রাইস ইনটু e⁻r টি। ওকে, এখন কিন্তু আমি 6 মাস পর থেকে চিন্তা করতেছি। তাহলে 6 মাস পরে তো $45, তাহলে স্পট প্রাইস 45। অর্থাৎ 1 বছরের মধ্যে এই যে টাইম লাইনটা হলো এরকম, এখানে 6 মাস, 6 মাস 6 মান্থ, আর এখানে হলো 1 বছর, 1 ইয়ার। ওরা এই 6 মাসের সময় এই টাকাটা দিয়ে দিচ্ছে $45। আর এখনকার প্রাইস তো আগে ছিল হলো 40, এই নাম্বার রিকোয়ারমেন্ট তো 40 ছিল। ঠিক আছে, এটা 0 বছরের মাস। তাহলে 6 মাসের সময় প্রবলেম প্রাইস হলো 45। এখন এই 45টাকে কিন্তু ওরা বলতেছে এই যে এইখানে নিয়ে যাও, ফরওয়ার্ড প্রাইস মানে 1 বছর পরে নিয়ে যাও। তাহলে 1 বছর পরে যদি নেই, e⁻r মানলো 10%, টাইম হলো এই 6%, ইয়ে 6 মাস, 6 মাস হলে পরে 6/12, এটা স্যার কত পয়েন্ট হয়? ফাইভ জিরো স্যার 47.31। তাহলে এটা 47.31 এত ডলার। তাহলে এইটা এই 1 বছর পরের প্রাইস, এই যে 45-এর 1 বছরের পরের প্রাইস গিয়ে দাঁড়াইছে $47.31। আচ্ছা, এবার ওরা আমাকে প্রশ্ন করেছে যে এটা তাহলে ফরওয়ার্ড ভ্যালুটা কত, এর ভ্যালু অফ দ্য ফরওয়ার্ড কন্ট্রাক্ট, এই ফরওয়ার্ড কন্ট্রাক্টের ভ্যালু কত হবে, এই প্রশ্ন করেছে। তা আসো ভ্যালু বের করি। ভ্যালু বের করার ফর্মুলা হলো এটা, এফ ইকুয়াল এই জিরো মাইনাস FG ফরওয়ার্ড প্রাইস মাইনাস যেটা কোটেড, হ্যাঁ, দুইটা জিনিস। এটা হলো এই স্পট প্রাইস মাইনাস এই ফরওয়ার্ড প্রাইস, কিন্তু সেই ফরওয়ার্ড প্রাইসকে ডিসকাউন্টিং করে প্রেজেন্ট ভ্যালু করতে হবে। তাহলে ফরওয়ার্ড প্রাইস e⁻r টি। তাহলে স্পট প্রাইস মানে 6 মাস পরের প্রাইস $45, এটা দিয়ে দিছিল 45, মাইনাস ফরওয়ার্ড প্রাইস। ফরওয়ার্ড প্রাইস আমরা বের করছিলাম হলো 1 বছর পরের, যেটা 44 দশমিক কত জন্য বের করছিলাম, 44.21, 44 না, আমি 45-এর যে ফরওয়ার্ড প্রাইস বের করেছি সেটা না। আমাকে ওরা দেখো, ওরা বলে দিছে বি নাম্বার রিকোয়ারমেন্টে বলছে দ্য ডেলিভারি প্রাইস কে ইন দা কন্ট্রাক্ট ইজ 44.21। ডেলিভারি প্রাইস কে দেওয়া আছে 44.21। ওরা ফর্মুলার মধ্যে এই যে এইটাকে এইরকম কে লিখছিল। ও প্রশ্নে দেখো, ইয়েতে দেখো, বইয়ের মধ্যে দেখো, ওইটা ফর্মুলাটা এফ নট লেখে নাই। একই কথা, এইটাকে এই এফ নট আর হলো কে, কে মানে স্ট্রাইক প্রাইস অপশনে লিখি আমরা, আর ফরওয়ার্ড প্রাইসটা হলো তোমার ওই এফ নট লিখে। এটা চুক্তি মূল্য, এটা চুক্তি মূল্য, এটা ফরওয়ার্ড কন্ট্রাক্টের চুক্তি মূল্য এটা, আর এটা হলো অপশন কন্ট্রাক্টের চুক্তি মূল্য ওই কে লেখে। তাহলে যেহেতু ওরা যেহেতু কে লেখছে, আসো কে লিখি। স্যার কে আমরা লিখি, ফরওয়ার্ড কন্ট্রাক্টের ভ্যালুর ফর্মুলা না, আহ, ছোট হাতের এফ সমান F0 - K e⁻ এটা না? ওরা এফ নট লিখছে না এটা। না স্যার, বইয়ে SE দেওয়া, কিন্তু মানে আপনি যে দাঁড়া, আমি আমি ইকুয়েশন আমি যে বইটা, দেখাইছিলেন ওটার মধ্যে F0 দেওয়া ছিল। এস নট দেওয়া ছিল। আচ্ছা, বইটা একটু দেখে নিই, 5 নম্বর ফর্মুলায় কি লিখছে, এস নট লিখছে নাকি এফ নট লিখছে। চ্যাপ্টার 5,
এফ নট লিখছি, এফ নট মাইনাস কে ই টু দি পাওয়ার মাইনাস আর টি এইভাবে লেখা। এটা হলো তোমার পেজ নাম্বার আমার বইয়ের জি স্যার, একশো এটা আট ইকুয়েশন 5.4 মেবি। 5.4, হ্যাঁ। এফ নট মাইনাস কে, এই যে এফ নট মাইনাস কে, তারে লিখছে ই টু দি পাওয়ার মাইনাস আর টি, এই হলো ফর্মুলা। আচ্ছা, এখন আসো তাহলে ফরওয়ার্ড প্রাইস। 0 বছরের সময়, 0 বছরের যে জানুয়ারি 1 তারিখে ওইটার সাপেক্ষে 6 মাস পরে যে $45 ছিল, সেই $45 অবশ্যই ফরওয়ার্ড প্রাইস। এখন থেকে 6 মাস পরে যে $45 ওরা বলে দিয়েছিল সেটা ফরওয়ার্ড প্রাইস। তাহলে এফ নট এর মান আমি ফরওয়ার্ড প্রাইস লিখলাম, এই লিখলাম $45 লিখলাম, মাইনাস কে, কে হলো চুক্তি মূল্য। তো এই চুক্তি মূল্যটা ওরা বলে দিছে দ্য ডেলিভারি প্রাইস, দ্য ডেলিভারি প্রাইস কে ইন দা কন্ট্রাক্ট 44.21, তাহলে সেটা 44.21, 44.21। ঠিক আছে, এরপরে এটাকে আমরা করব কি ই টু দি পাওয়ার মাইনাস আর টি। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 0.10 ইন্টু 1 বছর, না 1 বছর না, এটা তো 45 তো তোমার ইয়ের প্রাইস, 45টা 6 তোমার মাস। 6 মাস পরের প্রাইস, তাহলে এটা 6 মাস, এটা 6 মাসের সময় আনতে হবে। আচ্ছা, এখন ওরা তো ব্র্যাকেট দিছিল, তাহলে আমি ব্র্যাকেট দিয়ে করি তো দেখি, কিন্তু সলিউশন আবার ব্র্যাকেট দেয় নাই, ফর্মুলাতে ব্র্যাকেট আছে। তাহলে এইটা বিয়োগ করে তারপরে একটু দি পাওয়ার করো, আগে বিয়োগ তারপর করো, বলে মিলে না। মিলে না না? স্যার একবারে করলেই স্যার আসে, শুধুমাত্র ভাগ করলেও আসে। 44.2 এর উপরে মেবি 6 মাসেরটা হবে, কারণ 45 তো 1 বছরেরটা না। 45 তো তোমার 6 মাসের পরেরটা, আর 44.21 হলো ওইটা 6 মাসেরটা। ইয়েস, ফর্মুলায় কিন্তু আছে এফ নট মাইনাস কে ব্র্যাকেট। তাহলে এই যদি ব্র্যাকেট যদি দেয় তাহলে আবার একটা সমস্যা আছে। সমস্যা হলো কি, এই 45টা তো 6 মাসের পরের প্রাইস, আর এই কে তো 1 বছর পরের প্রাইস। তাহলে 1 বছর পরের প্রাইসটাকে যদি আমি 6 মাসে কনভার্ট করে নিয়ে আসলে সেটা আমি 45 থেকে বিয়োগ দিতে পারবো। এই দিলে হবে না, ব্র্যাকেট দিলে হবে না, ব্র্যাকেট দিলে হবে না। কারণ কারণ আমি বলি দেখো, আমার এই 45 যেটা সেটা হলো 6 মাস পরের প্রাইস, বলে দিছি 6 মান্থ লেটার। আর এই 44.21 এটা 1 বছর পরের প্রাইস। যেহেতু 1 বছরের পরের প্রাইস, এইটাকে আমার করতে হবে 6 মাসে ডিসকাউন্টিং করে, আমি 6 মাসে ডিসকাউন্টিং করে এটা নিয়ে আসবো। তাহলে হবে কি, এই যে এইখান থেকে এই যে আমি 40 যে ডিসকাউন্ট কম্পাউন্ডিং করে এইখানে নিয়েছিলাম, সেটা হয়েছিল 44.21 হয়েছিল, এটা হয়েছিল। তো এখন 44.21 এই যে এইখানে নিয়ে আসতে হবে, 6 মাস আগে আনতে হবে। এই কারণে আমাকে অবশ্যই এই করতে হবে, এই ই টু দি পাওয়ার আর টি মাইনাস ই টু দি পাওয়ার আর টি কেবলমাত্র তখন 44.21 করতে হবে। আর আমি ব্র্যাকেট দিলে তাহলে এই 45 তো 6 মাস পরের প্রাইস, এটা 1 বছর পরের প্রাইস, আমি বিয়োগ করতে পারবো না। এক জায়গা না আসলে আনলে বিয়োগ বিয়োগ করবো কেমন করে? এই কারণেই ওই ফর্মুলাতে যে ফর্ম বিয়োগ ব্র্যাকেট চিহ্নটা আছে, এইখানে ওরা ব্র্যাকেট চিহ্নটা দেয় নাই, এই থিঙ্কিং থেকে। আর যদি দুইটা প্রাইসই একই সময়ের থাকতো তাহলে ব্র্যাকেট দিলে সমস্যা হতো না। বুঝছো? তাহলে দেখো এখন কত হয়, 2.95 হয়। জি স্যার, 2.95 জি স্যার, আসছে। 2.95। তাহলে এটা 2.95 এত ডলার। এটা হলো ভ্যালু অফ দ্য ফরওয়ার্ড কন্ট্রাক্ট, অর্থাৎ 6 মাসের সময় এই ভ্যালুটা। 9 নাম্বার অঙ্ক শেষ। এবার আমরা 11 নাম্বার অঙ্ক নিয়ে কথা বলবো, 10 নাম্বার অঙ্কটা সহজ পারবা।
11 নম্বর অঙ্কটাতে বলছে assume that the risk-free interest rate is 9% per annum with continuous compounding and that the dividend yield on a stock price on a stock index varies throughout the year. বলতেছে রিস্ক ফ্রি রেট অফ ইন্টারেস্ট হলো 9%। অবশ্যই এটা কন্টিনিউয়াস কম্পাউন্ডিং। তবে একটা কথা বলছে কি, ডিভিডেন্ড yields অন দ্য স্টক ইন্ডেক্স আর ভ্যারিড, মানে তোমার ডিভিডেন্ড যেটা সেটা কিন্তু ভ্যারি করবে। এটা বছরে বলতেছে এই ইয়েলটা ভিন্ন ভিন্ন হবে। তো দেখি, ইন ফেব্রুয়ারি, মে, অগাস্ট এন্ড নভেম্বর ডিভিডেন্ডস আর পেইড এট এ রেট অফ 5% পার অ্যানাম। ফেব্রুয়ারি, মে, অগাস্ট এবং নভেম্বর এই এই মাসগুলোতে ডিভিডেন্ডের জন্য যে আয়ের হারটা সেটা হলো 5%, পেইড এট এ রেট অফ 5% পার অ্যানাম। ইন আদার মান্থস, অন্য মাসগুলো ডিভিডেন্ডস আর পেইড এট এ রেট অফ 2% পার অ্যানাম। অন্য মাসগুলোতে ডিভিডেন্ডে 2% করে দেয়। সাপোজ দ্যাট দ্য ভ্যালু অফ দ্য ইন্ডেক্স অন জুলাই 2031 ইজ 1300। বলতেছে ধরো ইয়েটা দামটা হলো জুলাই 2031-এ, আমি আমি দিব, আমরা শেষ করি। বলতেছে যে ডিভিডেন্ডস আর পেইড এট রেট অফ 2% পার অ্যানাম। তারপর বলো সাপোজ দ্য ভ্যালু অফ দ্য ইন্ডেক্স অন জুলাই 31 ইজ 1300। তাহলে জুলাই মাসের 31 তারিখে এই ইন্ডেক্সটা হলো 1300। হোয়াট ইজ দ্য ফিউচার প্রাইস অফ দ্য কন্ট্রাক্ট ডেলিভারেবল অন ডিসেম্বর 31 অফ দ্য সেম ইয়ার? তার মানে যখন কন্ট্রাক্টে প্রবেশ করেছে তখন ছিল হলো 31 জুলাই, আর যখন ডেলিভার হবে তখন হলো তোমার সময়টা হলো 31 ডিসেম্বর। তাহলে জুলাই মাস থেকে শুরু করে 31 ডিসেম্বর তারিখ পর্যন্ত হলো আমার অঙ্কটা। স্যার এখানে ভ্যালু অফ দা ইন্ডেক্স এটা কি বুঝতেছে এটা দ্বারা? এটা কি স্পট প্রাইস বা কোনো কিছু? ওই সময়ের প্রাইস আসবে, ওই জুলাই মাসের 31 তারিখের প্রাইস ওইটা। ইন্ডেক্স মানে প্রাইস। তাহলে প্রবলেম 11, 11 নম্বর প্রবলেম, 5.11, 5.11। ওকে, তো আহ আগে টাইমটা আমি একটু কি করি। 31 জুলাই, এখান থেকে শুরু হয়ে শেষ হয়েছে 31 ডিসেম্বর, এখানে শেষ হয়েছে। তো এখন আহ এই সময়ের মধ্যে ডিভিডেন্ডের হিসাব নিকাশ আমার হবে। তাহলে ওরা আবার আমাকে বলছে যে ডিভিডেন্ড কিন্তু ফেব্রুয়ারি, মে, অগাস্ট, নভেম্বর এই ডিভিডেন্ড কিন্তু 5%। তাহলে আর এরপর অন্য অন্য মাসগুলো কিন্তু 2%। তাহলে এখানে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ওই যে 5%-এ কয় মাস পরে? ফেব্রুয়ারি তো আমার হিসাবে নাই, মেও নাই, অগাস্ট আছে আর নভেম্বর আছে, 2 মাস আছে। তাহলে 2 মাসের হিসাব কিন্তু আমার 5% হয়। তাহলে এখানে 2 মাস, 2 মাস, 2 মাসের জন্য আমি ডিভিডেন্ড পাবো 5% করে। ঠিক আছে, 2 মান্থসের জন্য ডিভিডেন্ড 5%। আর অগাস্ট, অগাস্ট আর নভেম্বর, অগাস্ট, সেপ্টেম্বর থাকলো, আহ অক্টোবর থাকলো, ডিসেম্বর, 3 মাস, আর 3 মাস বাকি আছে। সেই 3 মাসের জন্য তাহলে 2% করে। এই কথাটা কি বুঝছো? এখানে যে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মাস কয়টা? 5টা না? জুলাই মাস তো আসেই নেই হিসাবে, জুলাই মাস তো শেষ। তাহলে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 5 মাস মোট। এই 5 মাসের মধ্যে 2 মাস 5% করে ডিভিডেন্ড পাবে, আর 3 মাস পাবে 2% করে ডিভিডেন্ড। এইটা যে আমি লিখলাম, এর থেকে আরো কনফিউশন আছে? না হ্যাঁ, স্যার, আচ্ছা। বুঝছি স্যার। তাও ওকে, তাহলে এখন ওরা আমাকে বলছে যে ডিভিডেন্ড তো ভিন্ন ভিন্ন হয়, তাহলে ডিভিডেন্ডের ইল্ডের হার আমাকে বের করতে হবে, যেহেতু ডিভিডেন্ড পেইং স্টক। তো এই এই তোমাদের এই ফর্মুলাটা হলো, এই ডিভিডেন্ড পেইং স্টকের ফর্মুলা তুমি পাবা, বলতেছি। এই দেখো তো পেজ নাম্বার 111, 110।
এফ নট ইন ইকুয়াল এস নট ই টু দি পাওয়ার আর মাইনাস কিউ ইন্টু টি, আছে না? জি স্যার। পাইছো? 110 নম্বর পেজ। আচ্ছা, তাহলে স্যার এখন ইকুয়েশন হ্যাঁ, ফর্মুলা হলো এফ নট ইকুয়াল এস নট ইন্টু এস নট ই টু দি পাওয়ার স্যার ই টু এস দি নট, পাওয়ার হ্যাঁ হ্যাঁ ই টু দি পাওয়ার হবে এস নট ই টু দি পাওয়ার প্লাস আর মাইনাস কিউ, আর মাইনাস কিউ ব্র্যাকেট ক্লোজ করো আর টাইম দিয়ে গুণ দাও টাইম। আর আর হলো তোমার আগে যে আর ছিল যথারীতি ডিসকাউন্টিং রেট বা জিরো রেট, আর কিউ হলো এখানে ডিভিডেন্ড ইল্ড। এটা লিখে রাখবা পাশে, অবশ্যই কি দিয়ে এফ নট দ্বারা কি বোঝাইছো সব লিখে লিখতে হবে। এই হেয়ার দিয়ে, হেয়ার এখানে তুমি এই এফ নট দিয়ে কি বোঝাইছো লিখতে হবে, এস নট দিয়ে কি বোঝাইছো লিখতে হবে, তারপরে আর দিয়ে কি বোঝাইছো লিখতে হবে, কিউ দিয়ে কি বোঝাইছো লিখতে হবে, টি দিয়ে কি বোঝাইছো সব লিখতে হবে, এটা কিন্তু লিখে দিতে হবে। স্যার তাহলে এখানে এস নট দিয়ে কি ইন্ডেক্স বা এভাবে লিখবো না এটা কি দিব স্টক প্রাইস? স্পট প্রাইস, স্পট, এস পি ও টি, স্পট প্রাইস। আর ওটা হলো ফরওয়ার্ড প্রাইস। তাহলে এখন ইন্ডেক্সের যে স্পট প্রাইস সেটা তো 1300 ছিল, তাহলে লিখলাম 1300 ই টু দি পাওয়ার। আর অত আমি জানি, আর কত পার্সেন্ট জানো প্রশ্নের মধ্যে দেখলাম? 9%। 9%। হ্যাঁ 9%, 0.09। কিউ, কিউ তো আমি এখন ওই করি নাই, বের করি নাই, আমাকে কিউ এর পার্সেন্টেজ তো বের করতে হবে, তো দুইটা পার্সেন্টেজ ছিল না, তাহলে 5%। কিউ হলো, কিউ সমান 5% যোগ না, ওই ওয়েটেড এভারেজ করতে হবে, ওই যে 2 মাস আছে, স্যার ফাইভ 5 পার্সেন্ট ইন্টু 2 আর গুণন 3 ইন্টু 2 2 যোগ 3 ইন্টু 2, 2 এটা করতে হবে, ওয়েটেড এভারেজ করতে হবে। তারে ভাগ দিতে হবে 5 দিয়ে, 5 মাস। তাহলে এটা ক্যালকুলেশন করলে যে পার্সেন্টেজটা হয়, এই পার্সেন্টেজটা হলো আমার কিউ এর মান। কিউ এর মান তাহলে কত পার্সেন্ট হয়? 3.2%। 3.2। তাহলে হয় হলো 3.2%, এটা হয়, কিউ এর মান হয়। তো এখন আসো কিউ এর মানটা বসাই, 0.032। আর টাইম কত দিনের অঙ্ক? 5 মাস না? তাহলে 5 মাস হলো 5/12। 5/12 যে গুণ, এটা আবার কিন্তু পাওয়ার না, বা ই টু দি পাওয়ার হলো এটা, এটা হলো গুণ অবস্থায় আছে। এবার প্রথমে বিয়োগ করো ব্র্যাকেটেরটা, তারপরে ওই ব্র্যাকেটেরটারে এই, অথবা ই লিখে সরাসরি একবার করতে পারো, ই লিখে 1300, তারপরে লেখো ই ক্যালকুলেটারে, তারপর ব্র্যাকেট চিহ্ন দাও, 0.09 মাইনাস 0.032, ব্র্যাকেট ক্লোজ করো, তারপর গুণন চিহ্ন দিয়ে 5/12 লেখো, একবারে ক্যালকুলেটারে লেখো, বেরিয়ে আসবে। স্যার 574.01। হয় নাই তো, ক্যালকুলেশনে ভুল করছো তুমি। তুমি কি ক্যালকুলেটারে কি করছো, 1300 লিখছো, তারপরে ই ই টু দি পাওয়ার ই লিখছো, ই লেখা শিপ লন লিখলে ই আসবে, 0.09 মাইনাস 0.032 এটা ব্র্যাকেটের মধ্যে রাখছো, তারপর গুণন চিহ্ন দাও, গুণন চিহ্ন দিয়ে আবার ব্র্যাকেট চিহ্ন দাও, ব্র্যাকেট চিহ্ন দিয়ে লেখো 5/12, এটারও ব্র্যাকেটের মধ্যে রাখো, তাহলে রেজাল্ট একবারে আসবে। 1331.81 আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে। তাহলে আসছে হলো তোমার 1331.80, 1331.80, এটা বোঝাই যায়। 1300 ফরওয়ার্ড প্রাইস অবশ্যই 1300 থেকে বেশি হবে ফিউচার প্রাইস, কারণ রেট তো কম্পাউন্ডিং হচ্ছে। তাহলে 1331.80, এটা ঠিক আছে, এটা 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 হতেই পারে। ক্লিয়ার হয়েছে? বুঝছো তো?
স্যার। তাহলে বাড়ির কাজ, এই চ্যাপ্টারের সব কটা অঙ্ক আর উদাহরণে যে কটা অঙ্ক দিয়েছিলাম সে কটা। বাড়ির কাজ আগামী ক্লাসে উদাহরণের অঙ্ক এবং প্রবলেমের অঙ্কগুলো নিয়ে আমাকে প্রশ্ন করবা। যদি প্রশ্ন থাকে উত্তর দেবো, আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমি বুঝবো তোমরা সব স্যার পারো, আর তখন উত্তর দেবো না। বলো। স্যার 5.12 এর এই যে লাস্টের টুকু আর কি, হোয়াট আরবিট্রেস অপরচুনিটি ডাজ দিস ক্রিয়েট, এইটুকু একটু হ্যাঁ, বুঝিয়ে দিয়ে। হ্যাঁ, এটা এটা বোঝাবো। এটা বোঝার জন্য তোমাকে আমি একটা টেবিল বলি, ওই টেবিলটা একটু পড়ে রাখতে পারো, পরে যদি বুঝো ভেরি গুড, না বুঝলেও সমস্যা নেই, বুঝাই দেবো। সেটা হলো তোমার বইয়ের 5.3 পেজ নাম্বার 106 একটা টেবিল আছে, টেবিলটা পড়বা। টেবিল 5.3 পেজ নাম্বার 106, ফরওয়ার্ড প্রাইস দুইটা দিয়ে এই আলোচনা করছে। এই টেবিলটা আমি বোঝাবো, বোঝানোর পরে ওই ওই জিনিসটা বোঝাবো। স্যার স্টোরেজ কস্টটা একটু বলবেন? কত নম্বরে? স্যার 15। কত নাম্বার? 15 নাম্বার অঙ্ক, স্টোরেজ কস্ট। আর স্টোরেজ কস্ট থাকলে ওকে প্রেজেন্ট ভ্যালু বের করে নিতে হবে। আর স্টোরেজ কস্ট কখন পে করছে এটা দেখতে হবে। এটা কি জিরো টাইমে পে করছে নাকি অ্যাডভান্স পে করেছে। তো এখানে স্টোরেজ কস্ট বলছে হলো 0.24 পার আউন্স পার ইয়ার, পেবল কোয়ার্টারলি ইন অ্যাডভান্স। তাহলে কোয়ার্টারলি পে করেছে, তার মানে কোয়ার্টারলি মানে হলো 3 মাস পর পর। 3 মাস পর পর হলে, 3 মাস পর পর না, সরি 4 মাস পর পর, তাহলে 3 বার হয়। কোয়ার্টার শব্দ হচ্ছে 4, 4 দিয়ে ভাগ দিব 12-এ, তাহলে হয় 3। তার মানে 3 মাস পর পর ঘটনা ঘটবে। তাহলে এই তোমার 0.24, এটা যদি বছরে 3 বার দেয়, সরি বছরে যদি এটা 4 দিয়ে ভাগ দিলে তো 3 বার হবে। হ্যাঁ, বছরে যদি 3 বার দেয়, তাহলে 3 বার দিলে পরে তিন, 6 আসবে। 3 8 কোয়ার্টার তো 4, 4 দিয়ে ভাগ দিব। 4 দিয়ে ভাগ দিলে হয় কত? 4 6 24, 6 হবে। 0.6, 0.6। তাহলে 3 বার দিতে গেলে তো 4 দিয়ে ভাগ দিতে হবে, কোয়ার্টার দিয়ে ভাগ দিতে হবে না। তাহলে সেক্ষেত্রে হবে 0.6, 0.06, 0.06, 0.06। ঠিক আছে, এই হলো তোমার আহ, 3 বার, 3 বার দিল। আচ্ছা, কোয়ার্টার মানে 4, 4 দিয়ে ভাগ দিলে 3 বার হয়, 3 বার দিচ্ছি আর কি। তাহলে 4 দিয়ে ভাগ দেবো 0.24 কে, 0.24 কে হলো স্টোরেজ কস্ট। আর প্রথমটাতে যে ডিসকাউন্টিং, প্রথমটাকে ডিসকাউন্টিং হবে না, দ্বিতীয়টাকে ডিসকাউন্টিং হবে হলো তোমার এই 6 মাসে ডিসকাউন্ট, ইয়ে 3 মাসে ডিসকাউন্টিং, 3 মাস, 3 ভাগ 12। তারপরটা হলো 6 মাসে ডিসকাউন্টিং, 6 ভাগ 12। তাহলে এখানে প্রথম স্পেলটা ডিসকাউন্টিং হচ্ছে না, পরের স্পেলটা ডিসকাউন্টিং হচ্ছে 3 মাসে, তারপরেটা ডিসকাউন্টিং হচ্ছে 6 মাসে। এই মোট হলো 9 মাসের অঙ্ক। আচ্ছা, আর কোনো কোনো প্রশ্ন? স্যার কত নাম্বার পেজের টেবিলটা যেন পড়তে বললেন? পেজ নাম্বার 106, আর হলো পেজ নাম্বার 102। পেজ নাম্বার 106 আর পেজ নাম্বার 102, ছয় দুইটা পেজে তো টেবিল কোনো আছে, করে টেবিল নিও। নাই। টেবিল স্যার নাম্বার 106 5.2, টেবিল নাম্বার 5.2 আর টেবিল নাম্বার 5.3, এই দুইটা পড়া। টেবিল নাম্বার 5.2 আর 5.3, এই দুইটা টেবিল পড়ে রাখবা। আর আগামী ক্লাসে আমি টেবিলটা বোঝাবো, আর এই যে 15 নম্বর অঙ্কটা বোর্ডে টাইম লাইন এঁকে বোঝাই দেবো। 15 নম্বর অঙ্কের স্টোরেজ কস্টটা বোর্ডে টাইম লাইন এঁকে 3টে ইয়ে ইয়ে দেখাই দেবো, যে কিভাবে এই ঘটনাটা ঘটতেছে। অন্য অন্য অঙ্কগুলো এবং উদাহরণ অঙ্কগুলো প্র্যাকটিস করো। স্যার থাক চ্যাপ্টার এতটুকু 2 আছে। এর